নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আবারও কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কথা বলবো এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য আজকের আমাদের একটা টপিক হচ্ছে মনীষ পান্ডে, মাতিসা পাথিরানা এবং কলকাতার পরের ম্যাচগুলোতে মনীষ পান্ডেকে কি আমরা দেখতে পাবো, মাতিসা পাথিরানাকে কি দেখতে পাবো। এটা অনেকের প্রশ্ন যে পান্ডেকে কেন খেলাচ্ছে। আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যদিও আমাদের ব্রেন তো অভিষেক নায়ার বা অজিঙ্ক্য রাহানেদের মতো অত বড় নয়, তাও দেখার চেষ্টা করব। এবং পাথিরানার খেলার চান্স আমার মনে হয় না আর রিসেন্টলি আছে। অ্যাটলিস্ট নেক্সট দুটো ম্যাচে ভাই খেলার চান্স তো আমি খুব একটা বেশি দেখছি না, সত্যি কথা বলতে কি। দেখো, এবার যদি পরের ম্যাচের প্লেইং 11 বা পাথিরানার খেলার চান্স নিয়ে ফার্স্টেই কথা বলে নিই, সেখানে যেটা অজিঙ্ক্য রাহানে টসের সময় এসে বলবে সেটা হচ্ছে আমরা ম্যাচ জিতেছি, আমরা উইনিং কম্বিনেশন কেন ভাঙবো, এবং সেখানে আনচেঞ্জড 11 নিয়ে যাবে। আমি তোমার হায়দ্রাবাদ ম্যাচের আগেও বলেছিলাম যে দলটা কেকেআর খেলাচ্ছে ওটা কেকেআরের সেরা দল নয়। ফিন অ্যালেনের মতো প্লেয়ারকে আনতে হবে, পাথিরানার মতো প্লেয়ারকে আনতে হবে। অ্যাটলিস্ট একজনকে এনেছে, তবে আর একজনের আসার চান্স খুব একটা এখনো অবধি দেখছি না। কারণ আপাতত কলকাতার বোলিং ভালো করছে। তুমি এটা বলতে পারো পাথিরানা এলে হয়তো আর একটু বেটার করতে পারে, বাট সেই জায়গাতে রবমান পাওয়েলের মতো একটা প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারেও একটা অপশান দিচ্ছে। পরের দিকে ভাই স্ট্রাইক খেলার জন্য রিঙ্কুর পাশাপাশি আর একটা অপশান থাকছে। প্লাস সে ফিল্ডে যেরকম কন্ট্রিবিউট করছে, টিমকে লিড করছে, সেই জায়গাতে কলকাতা যখন বোলিং ভালো করছে আমার মনে হয় না আর আনবে পাথিরানাকে। দেখো, ইজিলি এখনও পাওয়েলের জায়গাতে তেজস্বী এবং তোমার বৈভবের জায়গাতে পাথিরানাকে আনা যেতেই পারে পরের ম্যাচে। কারণ পরের ম্যাচগুলোতে তোমাকে পাওয়ার প্লেতে বল করে দেবে অনুকূল রয়। কারণ আমরা যদি দেখি যে তোমার দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বা আরসিবির ম্যাচ যখন কেকেআর খেলবে তখনও সল্ট এলে, তো সেখানে একদিকে কেএল রাহুল, প্রথম নিশাঙ্কা, বিরাট কোহলি, ফিল সল্ট, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, তো তাদের এগেনস্টে অনুকূলকে দিয়ে কেকেআর অ্যাটাক শুরু করাতে পারে। মানে স্পেশালিস্ট পাওয়ার প্লে বোলার হিসেবে তোমার বৈভব আরোরার দরকার নাও হতে পারে, বাট চেঞ্জ করবে না এবং সেখানে পাওয়েল খেলবে। আর এই জায়গাতে অনুকূলকে দিয়ে যখন অ্যাটাক শুরু করাতে পারবে, সেটা কেকেআরকে এই কনফিডেন্সটাও দেবে যে হায়দ্রাবাদ ম্যাচে অনুকূলকে দিয়ে বল করানোটা টাফ ছিল, বাট এই ম্যাচগুলোই আমরা অনুকূলকে দিয়ে বল করাতে পারবো। পরের দিকে অনুকূলকে ইউজ করার অপশান আছে। তার মানে আমাদের কাছে ফিফথ বোলার হিসেবে ক্যামেরন গ্রিন এবং অনুকূল রয় দুটো অপশানই অ্যাভেলেবেল থাকছে। নারায়ণ, বরুণ এবং কার্তিক থেকে প্লাস বৈভব আরোরার পাশাপাশি মানে 6টা অপশান থাকছে এবং সেখানে বোলিং অলরেডি বেটার করছে। তো সেই জায়গাতে আমি ভাই সত্যি বলতে পরের দুটো ম্যাচে অ্যাটলিস্ট কোনো চেঞ্জ এক্সপেক্ট করছি না। মানে পরের ম্যাচটা হেরে গেলেও তার পরের ম্যাচে কলকাতা চেঞ্জ করবে সেটাও আমি এক্সপেক্ট করছি না। কারণ যখন যেই কম্বিনেশনে কলকাতা জিতছে সেই কম্বিনেশনের সঙ্গেই যাবে। ফিন অ্যালেনের মতো একটা প্লেয়ার তোমাকে পাওয়ার প্লেতে সেই অ্যাগ্রেসিভ স্টার্টটা দিতে পারে। কারণ যখন তোমার টপ 3-তে বাকি দুটো প্লেয়ারের নাম অজিঙ্ক্য রাহানে এবং অঙ্কুশ রঘুবংশী, যাদের ওই পাওয়ার গেমটা নেই, সেখানে তোমার একটা ফিন অ্যালেনের মতো প্লেয়ার লাগবে। এবং আমি চাই ফিন অ্যালেন একটা ম্যাচে 25-30টা বল অ্যাটলিস্ট খেলুক। বাকি যা কাজ করা সেটা ফিন অ্যালেন সেখানে করে দেবে। তো সেই জায়গাতে আপাতত ব্যাটিং কম্বিনেশনটা ঠিকঠাক লাগছে, তবে এখানে একটাই হয়তো মিসফিট মনে হতে পারে, সেটা মনীষ পান্ডে। মনীষ পান্ডে এই দলটায় কি নিয়ে আসছে সেটা একটা প্রশ্নের জায়গা। তেজস্বীর মতো প্লেয়ার আছে যাকে অবভিয়াসলি কলকাতা ট্রাস্ট করতে পারত, এবং অ্যাকচুয়ালি সেক্ষেত্রে রাহানে, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, অঙ্কুশ রঘুবংশী, তেজস্বী, পাওয়েল, রিঙ্কু, এটা একটা সলিড ব্যাটিং আক্রমণ কিন্তু কলকাতার হতে পারত। বাট সেই জায়গাতেই মনীষ পান্ডে কতটা তোমাকে ইম্প্যাক্ট দেবে সেটা প্রথমত প্রশ্নের জায়গা। আর দ্বিতীয় প্রশ্নের জায়গাটা হচ্ছে একই টিমে তুমি রাহানে, রঘুবংশী এবং মনীষ পান্ডেকে 2026-এ কীভাবে রাখতে পারো। কারণ যদি কোনো ম্যাচে কলকাতাকে 220 বা 225 চেস করতে হয় এবং অ্যালেন বা গ্রিনের মতো প্লেয়ার না চলে, এই প্লেয়ারগুলো উইকেটে টিকে থাকলেও কি সেই রান তোমাকে চেস করে দিতে পারবে, বিশেষ করে যদি রঘুবংশী আর মনীষ পান্ডের পার্টনারশিপ হয়। দেখো, বলতে গেলে তেজস্বী ধাইয়ার জন্য 7 নম্বর জায়গাটা হয়তো পারফেক্ট জায়গা নয়, তাকেও খেলালে তাকে 5-এ ব্যাট করাতে হবে। তবে মনীষ পান্ডের জন্য যদি পারফেক্ট জায়গার কথা আমরা বলি, সেটাও টপ 3। যখন পেসাররা বল করবে, পেসের এগেনস্টে মনীষ পান্ডের খেলাটা ভালো এবং দেন সে স্পিনারদেরও ট্যাকেল করতে পারবে। বাট একদম শুরুতে যদি স্পিনারদের সামনে সে আসে, সেটা সে কতটা ভালো ট্যাকেল করতে পারবে সেটা একটা প্রশ্নের জায়গা। বাট মনীষ পান্ডেকে খেলানো নিয়ে আমার যেটা মনে হয় একটাই কারণ থাকতে পারে, কলকাতা এখন মনে করছে আমাদের জেতাতে পারবে আমাদের বোলাররাই, এবং সেটাই আমরা দেখেছি লাস্ট 3টে ম্যাচে বোলাররা দুরন্ত বোলিং করেছে এবং 170 ক্রস করতে পারেনি অপোনেন্ট টিম লাস্ট 3টে ম্যাচে। এবং সেখানেই কলকাতার ভাবনা চিন্তা এটাই যে এমনিতেও রমনদীপ সিং আমাদের কোনো রকম ইম্প্যাক্ট দিচ্ছিল না, সেখানে মনীষ পান্ডের এক্সপিরিয়েন্স আছে। আর মনীষ পান্ডেকে হয়তো কেকেআর সাথে ইউজ করবে যদি না কোনো কোল্যাপস হয়।
সেই জায়গাতে যদি টপ সিক্সে রাহানে এবং রঘুবংশীর মতো দুটো প্লেয়ার থাকে, তার পাশাপাশি গ্রিন, অ্যালেন, রিঙ্কু এবং পাওয়েলের মতো চারটে প্লেয়ারও থাকবে যারা হাই স্ট্রাইক রেটে খেলতে পারে, এবং যদি তারপরেও গিয়ে কোল্যাপস হয়ে যায় যে 110 রানে বা 115 রানে 12-13 ওভার হয়তো কেকেআর সেই রানটা করে ফেললো, 5টা উইকেট হারিয়ে ফেললো, সেখান থেকে যেন এমন না হয় কলকাতা 140 অল আউট হয়ে গেল, কারণ রমনদীপের মতো প্লেয়ার সেরকমই ব্যাট করছিল, জাস্ট স্লক করছিল, সেখানে যেন মনীষ পান্ডের মতো একটা ব্যাটসম্যান তার এক্সপিরিয়েন্স দিয়ে খেলাটা 20 ওভার অব্দি নিয়ে যেতে পারে, এবং 20 ওভার অব্দি ভালো একটা প্ল্যাটফর্ম থেকে ব্যাটিং করলে 170, 175, 180 যে কোনো স্কোর হতে পারে, এবং আমাদের বোলিং সেটাকে ডিফেন্ড করার ক্ষমতা রাখে। আমার মনে হয় এটাই একটা সিম্পল ভাবনা চিন্তা, যে রমনদীপ এমনিতেও কন্ট্রিবিউট করছিল না, সেই জায়গাতে মনীষ পান্ডের এক্সপিরিয়েন্সটা যদি কাজে আসে। তবে আমি এখনো বলবো সেই সেম চান্স তেজস্বীর মতো একটা ইয়ং প্লেয়ারকে দিলে সে স্কোরটাকে 200-তেও নিয়ে যেতে পারে সেরকম কন্ডিশন থেকে, কারণ তেজস্বীকে আমরা দিল্লি প্রিমিয়ার লিগে ওটা করতে দেখেছি, তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার পর খেলা সামলেছে এবং দেন ম্যাচ ফিনিশও করেছে। পান্ডের মধ্যে যথেষ্ট ক্যাপাবিলিটিস ছিল, বাট এই বয়সে সেটা সে কতটা করতে পারবে সেটা নিয়ে তো একটা বড় প্রশ্ন সবসময় থাকবে। তো আমার মনে হয় মনীষ পান্ডেকে খেলানোর এটাই একটা রিজন, যে কলকাতা খেলছে 11 জনকে নিয়ে, মানে ওই 12 জনের খেলা এখন হয়ে গেছে, একটা এক্সট্রা অপশান আছে, সেটাকে জাস্ট ব্যাটিং অর্ডারে একটা সেফটি অপশান হিসেবে রাখছে, যে যদি আমাদের টপ 6 ব্যাটসম্যান অনুকূলকে নিয়ে 7 জন ব্যাটসম্যান তারা না চলে, যেন আর একটা অপশান আমরা রাখতে পারি যে কিছুটা কন্ট্রিবিউট করতে পারে। আমার মনে হয় এটাই ভাবনা চিন্তা, ওই একটা সেফটি অপশান। আর যদি হর্ষিত রানার মতো প্লেয়ার অ্যাভেলেবেল থাকতো, মনীষ পান্ডের জায়গাতে হর্ষিত রানা খেলতো, যে কিছুটা ব্যাটে কন্ট্রিবিউট করতে পারতো, প্লাস বোলিং এটাকে শক্তি অনেকটা বাড়িয়ে দিত, সেই জায়গাতে একটা পিওর ব্যাটসম্যানের সঙ্গে তারা যাচ্ছে, বাট হ্যাঁ তেজস্বীর সঙ্গে অবশ্যই যাওয়া যেতে পারতো। তো আমার তো এটাই একটা কারণ মনে হয়। তবে আরেকটা কারণ এটাও হতে পারে যে হয়তো অভিষেক নায়ার চায় না কলকাতা নাইট রাইডার্সের এই দলে একটাই ইয়ংস্টার তার দিকেই সব ফোকাস থাকুক, আর সেটা হয়তো অঙ্কুশ রঘুবংশী, সেটাই সে চায়, সেই কারণে আরেকটা ইয়ংস্টারকে সে চান্স দিচ্ছে না। এটা একটা ভাবনা চিন্তা করে আরও যদি তুমি কিছু গভীরে ভাবতে চাও ভাবতে পারো, বাট তাও আমার মনে হয় একটা কোচ সে তো আগে নিজের রেকর্ডটা ভালো করতে চাইবে, এবং সেখানে তেজস্বীর মধ্যে সেই এবিলিটিটা আছে, বাট স্টিল আমি এক্সপেক্ট করছি না পরের ম্যাচে কোনো চেঞ্জ হবে। তবে একই টিমে রাহানে, রঘুবংশী এবং মনীষ পান্ডে ভীষণই ওল্ড স্কুল অ্যাপ্রোচ, সেটাই 2026-এ কতটা চলবে সেটা অন্য কথা। বাট হ্যাঁ, যেহেতু এখন পিচ একটু ড্রাই হচ্ছে, কন্ডিশন একটু স্লো হচ্ছে, সেখানে তুমি 180, 185 করেও এখন ম্যাচ জিততে পারবে তোমার স্পিনাররা চললে। এবং সেই জায়গাতে একটাই জিনিস আমি আশা করব, যে অজিঙ্কে রাহানে সে যেন শুরুর দিক থেকে ব্যাট চালিয়ে খেলে, রেজাল্ট যাই হোক না কেন তাকে একটু অ্যাগ্রেসিভই খেলতে হবে, কারণ তুমি একটা বড় ব্যাটিং অর্ডার নিয়ে খেলছো, সেখানে তুমি আর রঘুবংশী যদি সব বল খেলে নাও তাহলে এত বড় ব্যাটিং অর্ডার নিয়ে খেলে কোনো লাভ নেই। আর ফার্স্টে ব্যাট করতে গেলে বা চেসের সময়ও যদি আগের দিনের মতো কন্ডিশন হয় যে কম রান চেস করছো তাহলে ঠিক আছে, নয়তো বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্টে ব্যাট করতে গেলে রাহানে আর রঘুবংশীকে আলাদা করতে হবে। মানে ফিন অ্যালেনের সঙ্গে তুমি রাহানেকে দিয়ে ওপেন করছো, যদি ফিন অ্যালেন আউট হয় সেখানে ক্যামেরুন গ্রিনকে ব্যাট করতে পাঠাও, আর যদি অজিঙ্কে রাহানে আউট হয় সেখানে তুমি রঘুবংশীকে পাঠাও, দুজনকে একসাথে পাঠিয়ে দিও না, কারণ তাহলেই সেখানে টিমের রান রেট কমবে, প্লাস সেই জায়গাতে খেলাটাও স্লো হয়ে যাবে। সেখানে অ্যালেন বা গ্রিন সেরকম একজন থাকলে তারা স্পিনারদের টেকন করতে পারবে, বা তাদের ন্যাচারাল খেলাটাই অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারবে। ঠিক আছে, তারা ভাববে উল্টো দিকে একটা ডিপেন্ডেবল প্লেয়ার আছে যে স্ট্রাইক রোটেট করতে পারবে, আমরা অ্যাগ্রেসিভ খেলাটা খেলি। আই থিঙ্ক সেটা একটা স্ট্র্যাটেজি কিন্তু হতে পারে আপাতত, যে রাহানে এবং রঘুবংশী তাদেরকে যতটা আলাদা করে রাখা যায় ততটা কলকাতার জন্য মঙ্গল। বাট কোনো চেঞ্জ পাথিরানাকে আনা বা মনীষ পান্ডেকে বাদ দেওয়া আমি তো অ্যাটলিস্ট পরের ম্যাচে এক্সপেক্ট করছি না। সেম প্লেইং 11 নিয়ে অজিঙ্কে রাহানে পরের দিল্লি ম্যাচটাই যেতে চলেছে বলে আমার পার্সোনালি মনে হয়। বাকি তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।